অতি প্রাচীনকালে চেদি রাজ্যের রাজা ছিলেন উপরিচর বসু। তিনি একজন পরাক্রমী ও ধার্মিক রাজা ছিলেন। তার রানীর নাম ছিল গিরিকা। একবার রাজা উপরিচর বসু এক অভিযানে বের হন। তখন ছিল রানী গিরিকার ঋতুকাল, সন্তান ধারণের উপযুক্ত সময়। রাজা দূরে থাকলেও রানীর যেন পুত্র লাভের সময় নষ্ট না হয়, তাই তিনি তার বীর্য একটি পুঁটলিতে সংগ্রহ করে একটি সেন পাখির পিঠে বেঁধে রানীর কাছে পাঠিয়ে দেন। পথিমধ্যে আরেকটি পাখি ভুল করে সেই সেন পাখিকে আক্রমণ করে বসে। যুদ্ধ করতে গিয়ে বীর্য পুঁটলিটি খুলে পড়ে যায় যমুনা নদীর জলে। সে সময় নদীতে এক মৎস্যকন্যা বাস করতেন। তিনি আদতে ছিলেন অদ্রিকা নামের এক অপ্সরা। কোনো কারণে ব্রহ্মার শাপে তিনি মাছের রূপ ধারণ করে নদীতে জীবনযাপন করছিলেন। রাজার বীর্য পেয়ে সেই মাছ তা গ্রহণ করলেন এবং গর্ভবতী হলেন। 10 মাস পরে এক ধীবর জাল ফেলে সেই প্রকাণ্ড মাছটি ধরে ফেললেন। মাছটির পেট চিরতেই সবাই অবাক হয়ে দেখলেন তার ভিতর থেকে এক পুত্র ও এক কন্যা শিশু বেরিয়ে এলো। ধীবর রাজা বিস্মিত হয়ে ঘটনাটি রাজা উপরিচর বসুকে জানালেন। রাজা এসে পুত্র সন্তানটিকে নিজের কাছে রাখলেন। তার নাম রাখা হলো মৎস্যরাজ। আর কন্যা সন্তানটিকে তিনি ধীবররাজকে দান করে বললেন, এই কন্যাকে তুমি নিজের মেয়ের মতো পালন করো। ধীবর রাজা পরম আদরে সেই সুন্দরী কন্যাকে লালন পালন করতে লাগলেন। যেহেতু তিনি মাছের পেট থেকে পাওয়া গিয়েছিলেন এবং মাছের গন্ধ ছিল, তাই তার নাম রাখা হলো মৎস্যগন্ধা। পালিত পিতার পরিচয়ে তিনি দাসীয় নামেও পরিচিত হলেন, কিন্তু তার আসল নাম ছিল সত্যবতী। কালক্রমে সত্যবতী যৌবনে পদার্পণ করলেন। তিনি এতটাই সুন্দরী ছিলেন যে তাকে দেখলে চোখ ফেরানো দায় ছিল। পালিত পিতার সাহায্যার্থে তিনি যমুনা নদীতে নৌকা চালিয়ে মানুষ পারাপারের কাজ করতেন। তার শরীরে তখনও সেই মাছের গন্ধ ছিল, যা বহু দূর থেকেই ছড়াতো। একদিন মহামুনি পরাশর তীর্থ ভ্রমণে বের হয়ে যমুনা নদীর তীরে এসে উপস্থিত হলেন। সত্যবতী তার নৌকা নিয়ে এলেন। মুনিকে নৌকায় তুলে তিনি নদী পার করাতে লাগলেন। সত্যবতীর রূপ দেখে মুনি পরাশর বিমোহিত হয়ে গেলেন। তার মনে কামনা জাগল। তিনি সত্যবতীকে তার সাথে মিলনের প্রস্তাব দিলেন। সত্যবতী প্রথমে ভয় পেয়ে গেলেন এবং লজ্জায় রাজি হলেন না। তিনি বললেন, হে মহামুনি, আমি একজন দিনহীন ধীবরের কন্যা। আপনি তো ব্রহ্মর্ষি। আপনার সাথে আমার এই সম্পর্ক সমাজ মেনে নেবে না। চারিদিকে লোকজন, তারা আমাদের দেখে ফেললে আমার কলঙ্কের সীমা থাকবে না। আমি কুমারী অবস্থায় মা হলে আমার ও আমার পিতার কি দশা হবে। মুনি পরাশর তার যুগবলে সঙ্গে সঙ্গেই চারিদিক ঘন কুয়াশায় ঢেকে দিলেন, যাতে কেউ কিছু দেখতে না পায়। তারপর তিনি সত্যবতীকে বর দিতে লাগলেন। তিনি বললেন, আমার স্পর্শে তোমার শরীরের এই মৎস্য গন্ধ চিরতরে দূর হয়ে যাবে এবং তার পরিবর্তে এত মধুর সুগন্ধ বের হবে যা যোজন দূর পর্যন্ত ছড়িয়ে পড়বে।
এবং এই মিলনের পরেও তুমি চিরকুমারী হয়ে থাকবে। তোমার গর্ভে জন্ম নেওয়া পুত্র জগৎ বিখ্যাত মহাজ্ঞানী ও মহাঋষি হবে। মুনির এই অলৌকিক ক্ষমতা ও বরে আশ্বস্ত হয়ে সত্যবতী রাজি হলেন। নৌকার মাঝেই কুয়াশার আড়ালে তাদের মিলন ঘটল। এরপর মুনি পরাশর নিজের পথে চলে গেলেন। সত্যবতী সত্যিই দেখলেন তার শরীর থেকে মাছের গন্ধ আর নেই, বরং অপূর্ব এক সুগন্ধ ছড়াচ্ছে। তিনি নিজের কাজে ফিরে গেলেন। এই মিলনের ফলেই সত্যবতীর গর্ভে জন্ম নেন কৃষ্ণ দ্বৈপায়ন। তিনি জন্মমাত্রই তপস্যায় মনোনিবেশ করেন এবং বেদকে বিভক্ত করার কারণে বেদব্যাস নামে পরিচিত হন। তিনি পরে মহাভারত রচনা করেন এবং সত্যবতীর জীবনের বাকি কাহিনীতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এরপর সত্যবতী আরও অনেক পরে রাজা শান্তনুর প্রেমে পড়েন, তাকে বিবাহ করেন এবং হস্তিনাপুরের মহারানী হন। তার গর্ভে চিত্রাঙ্গদ ও বিচিত্রবীর্য নামে দুই পুত্রের জন্ম হয়। পরবর্তীতে পুত্রদের অকাল মৃত্যুতে তিনি কৌরব ও পাণ্ডবদের পূর্বপুরুষ ক্ষত্রিয় বংশ রক্ষার জন্য নিজের পুত্র ব্যাসদেবকে অম্বিকা ও অম্বালিকার সাথে নিয়োগ প্রথায় মিলিত করান, যা থেকে ধৃতরাষ্ট্র ও পাণ্ডুর জন্ম হয়। এই হলো সত্যবতীর জীবন কাহিনী, যা অলৌকিকত্ব, কর্তব্য ও ঐশ্বরিক লীলায় পরিপূর্ণ।